আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বই থেকে ষষ্ঠতম অধ্যায় এর 6.4 নিয়ে। রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো অ্যাগেন পুনরায়, অ্যান্ড কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের সেন্টেন্স গুলো সম্পূর্ণ করো উইথ মিনিংফুল ওয়ার্ড, অর্থপূর্ণ শব্দ দিয়ে অর ফ্রেজে। তো আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের এখানে এ নাম্বারে দেওয়া আছে রুচি অ্যান্ড কনক আর টকিং অ্যাবাউট। তো রুচি এবং কনক তারা কথা বলছিল কি সম্পর্কে, অর্থাৎ তারা যে সম্পর্কে কথা বলছে আমরা আমাদেরকে এখানে সেটা লিখতে হবে। তো আমরা আগের প্যাসেজটি এই উপরে দেওয়া আগের প্যাসেজটি আমরা পড়েছি। তোমরা যদি এই প্যাসেজটি না পড়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখে আসবে। তারপর এই প্যাসেজটি পড়লে অর্থাৎ তারপর এই কাজটি করলে তোমরা সহজেই এটি বুঝতে পারবে। তো আমরা এখানে এক নম্বরে দেখতে পাচ্ছি রোচি অ্যান্ড কঙ্ক। আর রোচি এবং কঙ্ক আর টকিং কথা বলছে অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে? অ্যান আর্টিকেল, একটি আর্টিকেল সম্পর্কে, একটি আর্টিকেল সম্পর্কে তারা কথা বলছে। অর্থাৎ এখানে বোল্ড করা যে লেখাটা, এই লেখাটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ আমাদের শূন্য স্থানে বসবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের এক নম্বরের উত্তরটা হবে অ্যান আর্টিকেল। তো দুই নম্বরে আমাদের বলেছে অ্যান্টিলোপ ইজ এ কাইন্ড অফ অ্যানিমাল। অ্যান্টিলোপ হলো এক ধরনের প্রাণী দ্যাট দ্যাট যেটি যেটি কি করে। তাহলে উত্তরটা হবে ইটস টিজ শর্টস, এটি গাছের বাকল খায়, লিভস পাতা খায়, প্ল্যান্টস চারা গাছ খায়, গ্রাসেস ঘাস খায়, অ্যান্ড ফ্লাওয়ার্স এবং ফুল খায়। তো সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি আফটার রিডিং, পড়ার শেষে, দ্য আর্টিকেলটি পড়ার শেষে রুচি অ্যান্ড কঙ্ক, রুচি এবং কঙ্ক কুড নট আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারছিল না। তো তারপরটা হচ্ছে শূন্যস্থান, তারা কি বুঝতে পারছিল না? তারা বুঝতে পারছিল না হোয়াট ইজ অ্যান্টেলোপ, অর্থাৎ অ্যান্টেলোপ কি, এই যে অ্যান্টেলোপ এই পানিটা কিরকম হবে তারা এটা বুঝতে পারেনি। ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি রুচি অ্যান্ড কঙ্ক গেসড, অর্থাৎ রুচি এবং কঙ্ক অনুমান করেছে অ্যান্টেলোপ ইজ অ্যান অ্যানিমাল, অ্যান্টেলোপ হলো একটি প্রাণী, বিকজ কারণ, ইটস ফুডস কারণ ইটস ফুড কারণ এটি খাবার খায়। অর্থাৎ এই যে আমাদের মোটা অক্ষরে যে লেখাগুলো এটাই হচ্ছে উত্তর, এটি খাবার খায়। এফ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি টু ফাইন্ড আউট দ্য মিনিং, অর্থাৎ অর্থ খোঁজার জন্য, অর্থ খুঁজে বের করার জন্য, অফ এনি রিটেন টেক্সট, যে কোনো লিখিত টেক্সটের অর্থ খোঁজার জন্য, উই মাস্ট রিড ইট কেয়ারফুলি, অর্থাৎ আমাদের এটি সতর্কভাবে পড়া উচিত। অর্থাৎ উই মাস্ট রিড ইট কেয়ারফুলি এটাই হচ্ছে আমাদের শূন্যস্থান। এবং জি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি পিকচার্স, ছবিগুলো, অ্যান্ড হেডলাইন গুলো, পিকচার ছবিগুলো এবং হেডলাইন গুলো, এখানে আমাদের শূন্যস্থানে বসবে হচ্ছে আর নিডেড টু আন্ডারস্ট্যান্ড, আমাদের বুঝতে বোঝার জন্য প্রয়োজন, দা পারপাস উদ্দেশ্য, অফ দা আর্টিকেল ইজিলি, আর্টিকেলটি লেখার উদ্দেশ্য সহজে বোঝা যায় যদি সেখানে পিকচার অথবা হেডলাইন দেওয়া থাকে। এই ছিল হচ্ছে আমাদের শূন্যস্থানটি। আশা করি তোমরা শূন্যস্থানটি বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা আলোচনা করব 6.5 নিয়ে। লেটস লার্ন, চলো শিখি, সাম ওয়েজ কিছু উপায় অথবা স্ট্র্যাটেজিস কৌশল, দ্যাট ক্যান হেল্প আস যা আমাদেরকে সাহায্য করবে, আন্ডারস্ট্যান্ড বুঝতে, এ রিডিং টেক্সট বেটার, অর্থাৎ একটি টেক্সটকে ভালোভাবে বোঝার জন্য আমাদের যেভাবে সাহায্য করবে আমরা এখন সেই উপায় বা কৌশলগুলো দেখব। তো আমাদের এখানে কৌশল দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এক নাম্বারে বলছে রিড ইট কেয়ারফুলি, রিড মানে পড়ো, আর এখানে বলছে রিড মানে পুনরায় পড়ো এবং এগেন রিড পুনরায় পড়ো, কেয়ারফুলি সতর্কতার সাথে। এটা একটা কৌশল, অর্থাৎ আমরা একটা প্যাসেজ যখন আমরা না বুঝি, একবার পড়ার পর যদি এই প্যাসেজটাকে আমরা না বুঝি তাহলে আমাদের ওই প্যাসেজটাকে আবার পড়া উচিত। দুইবার পড়ার পরও যদি আমরা প্যাসেজটাকে না বুঝি তাহলে ওই প্যাসেজটা আমাদের 3 বার পড়া উচিত। এতে করে তোমাদের কি উপকার হবে, যখন তোমরা প্যাসেজটা প্রথমবার পড়বে তখন সেখানে কিছু বুঝতে পারবে না, কিন্তু দ্বিতীয়বার যখন বুঝবে সেখানে হয়তো তোমরা 20% 20% হয়তো বুঝবে যে এই টপিকটা, এই টেক্সটটা এই টপিক সম্পর্কে বলছে। তারপর যখন তুমি তৃতীয়বার আবার পড়বে তখন তুমি সেখানে 50% বুঝবে, অর্থাৎ ওই প্যাসেজের বা ওই টেক্সটের অর্ধেক লাইনগুলোই তুমি বুঝতে পারবে যে এটা তারা এই কথাগুলোই বোঝার চেষ্টা করছে। এবং তুমি এইভাবে যতবার পড়বে তোমার ওই প্যাসেজ সম্পর্কে তোমার ধারণা তত ক্লিয়ার হবে। সো একটা বিষয়কে, যে কোনো একটা বিষয়, সেটা ইংরেজি হোক,
গণিত হোক, বাংলা হোক কিংবা বিজ্ঞান হোক, যখন তুমি ওই টেক্সটটি না বুঝতে পারবে, তোমার উচিত ওই টেক্সটটি বারবার পড়া, ওই কাজটা বারবার করা। এতে করে তোমার জন্য সহজ হবে এবং তুমি স্বাভাবিকভাবে জিনিসটা বুঝতে পারবে। এই কৌশলগুলো আমাদের এই টেক্সটে বলা আছে। দেখি আমাদের এখানে কি বলেছে। তো প্রথমে আমাদের যেটা বলেছে, পড়ো এবং পুনরায় পড়ো সতর্কতার সাথে। দা ফার্স্ট থিংস, প্রথম জিনিস, দ্যাট যেটি, ইউ ক্যান ডু তুমি করতে পারো, ইজ টু রিড পড়তে, অ্যান্ড রিড ইট এ রিটেন টেক্সট, অর্থাৎ একটি লিখিত টেক্সট তুমি পড়তে পারো এবং এটা বারবার পড়তে পারো, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, পুনরায়, টু আন্ডারস্ট্যান্ড ইট বেটার, এই টেক্সটটিকে ভালোভাবে বোঝার জন্য, যে কথাটা আমি ইতিমধ্যে বলে ফেলেছি। তারপর আমাদের 2 নম্বরে যেটা বলেছে, চেক ইউর নলেজ, তোমার জ্ঞানকে চেক করো, অ্যাবাউট দ্য টপিক, ওই টপিক সম্পর্কে। তো এখানে আমাদের যেটা বলেছে, যেমন আমাদেরকে এখন যদি বলা হয় অ্যান্টেলোপের একটা চিত্র এনে সামনে দিয়ে বলা হবে যে এই যে অ্যান্টেলোপটি, এই যে প্রাণীটি, এই প্রাণীটির নাম কি। এখন আমরা তো বলতে পারবো না, কারণ অ্যান্টেলোপের যে প্রাণীটি, এই প্রাণীটি আমরা পূর্বে কখনোই দেখিনি। কিন্তু তোমার সামনে যদি একটি গরু কিংবা ছাগল রাখা হয় কিংবা বিড়াল রাখা হয়, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এই প্রাণীটার নাম কি, তুমি সাবলীল ভাবে বলে ফেলবে এটা কুকুর, বিড়াল বা গরু। কারণ আমরা ছোটবেলা থেকেই এই প্রাণীগুলোর চিত্র এবং এইগুলো দেখে আমরা অভ্যস্ত, কিন্তু অ্যান্টেলপ দেখে আমরা অভ্যস্ত নই। সো আমরা যখন একটা বিষয় সম্পর্কে পড়তে যাব, ওই বিষয় সম্পর্কে পূর্বে আমাদের কতটুকু জ্ঞান আছে, সেই তার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী যে বিষয়টা, সেটা সহজ হবে না কঠিন হবে তা নির্ণয় করে বা তা নির্ভর করে। সো এখন এখানে আমরা দেখবো যে পূর্বের জ্ঞান থাকার কতটা জরুরি। বিফোর রিডিং এ টেক্সট, একটি টেক্সট পড়ার পূর্বে, থিঙ্ক, চিন্তা করো, হাউ মাচ ইউ নো অ্যাবাউট দ্য টপিক, তুমি ওই টপিক সম্পর্কে কত পরিমাণ জানো, বা যে টপিকটা পড়তেছো ওই টপিক সম্পর্কে তোমার কতটুকু জ্ঞান আছে। when, যখন, ইউ আর রিডিং, তুমি পড়ছো, থিঙ্ক, চিন্তা করছো, অ্যাবাউট, সম্পর্কে, হোয়াট ইউ ওয়ান্ট টু নো, তুমি এখান থেকে কি জানতে চাও, অ্যাবাউট দ্য টপিক, এই টপিক সম্পর্কে। অর্থাৎ তুমি যখন একটা টপিক পড়ছো, ওই টপিক সম্পর্কে তুমি কি জানতে চাও, সেই বিষয়টা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। আফটার রিডিং, পড়ার শেষে, থিঙ্ক, চিন্তা করো, ভাবো, অ্যাবাউট, সম্পর্কে, হোয়াট ইউ হ্যাভ লার্ন, তুমি কি শিখতে পারলে, অ্যাবাউট দ্য টপিক, ওই টপিক সম্পর্কে। অর্থাৎ একটা টপিক, যে টপিকটা তুমি পড়বে, টপিক সম্পর্কে তোমার পূর্বের ধারণা থাকা চাই, এবং তুমি টপিক সম্পর্কে কি কি জানতে চাও সেই বিষয়ে তোমাকে তোমার উদ্দেশ্য থাকতে হবে, এবং তুমি সেখান থেকে কি কি জানতে পারলা সেই বিষয়টাও। আমি উদাহরণ সহকারে একটু বলি, আমি অ্যান্টেলোপ সহকারে বলি, যে আমি এখন অ্যান্টেলোপের চিত্র, যেমন অ্যান্টেলোপ সম্পর্কে আমরা প্যাসেজটা পড়েছি। অ্যান্টেলোপ হচ্ছে গরু বা হরিণ কিংবা ছাগলের মতো দেখতে একটা প্রাণী, যার 4টি পা আছে, নর্মাল মাথায় শিং থাকে, যারা ঘাস টাস খায় গরু ছাগলের মতোই। তার মানে হচ্ছে অ্যান্টেলোপ সম্পর্কে আমার একটা পূর্বের ধারণা আছে। এখন যদি অ্যান্টেলোপ সম্পর্কে তোমার কাছে একটা আর্টিকেল দেই, তাহলে তুমি আর্টিকেলটা আরো মনোযোগ সহকারে পড়বে, যে অ্যান্টেলোপ কত বছর বাঁচে, এগুলো কি দুধ দেয়, কয়টা করে বাচ্চা দেয়, বা এরা কতদিন, কিভাবে এরা জীবনযাপন করে, কোথায় জীবনযাপন করে, বা কোন কোন দেশে এদের বেশি পাওয়া যায়, এই সম্পর্কে কিন্তু তুমি তোমার আগ্রহ থাকবে, তুমি কিন্তু সেই বিষয়গুলা তুমি জানতে পারবে। দ্যাটস মিন এখানে কি বলছে, হোয়াট ইউ ওয়ান্ট টু নো, তুমি ওখানে কি জানতে চাও, তার মানে এই টপিক গুলো তুমি জানতে চাও। এবং যখন তুমি এই সবগুলো পড়বে, তোমার পড়া শেষ হবে, তখন তুমি অ্যান্টেলোপ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা লাভ করবে, যে অ্যান্টেলোপ কোথায় বাস করে, এরা কতদিন বাঁচে, কি খায়, তারপর কিভাবে জীবনযাপন করে, কোন কোন দেশে এদের পাওয়া যায়, ইত্যাদি। তার মানে হচ্ছে প্রথম যে বিষয়টা বলেছে, সেটা হচ্ছে ওই বিষয় সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে, তুমি যে জ্ঞানটা অর্জন করতে চাও সেই অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। আরেকটা হলো তুমি টেক্সট থেকে কি জানতে পারলে, অর্থাৎ জানার পড়ার পর তুমি এখান থেকে কি শিখলে। এই হচ্ছে 3টা বিষয় আমাদের এখানে বলছে। সো এই 3টা বিষয়কে একত্রে বলা হয় KWL। কি বলা হয়? KWL। অর্থাৎ কে মানে হচ্ছে এখানে নোন, মানে হচ্ছে জানা, যেটা পূর্বের জ্ঞান থাকা। তারপরে বলছে ডাব্লিউ মানে হচ্ছে ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাও। আর এল মানে এখানে বুঝি হচ্ছে লার্ন, মানে তুমি এখান থেকে কি শিখতে পারলে। অর্থাৎ টেকনিক উইল হেল্প ইউ, এই কৌশলটি তোমাকে সাহায্য করবে আন্ডারস্ট্যান্ড টেক্সট বেটার, একটা টেক্সটকে ভালোভাবে বোঝার জন্য। এটা ছিল আমাদের 2 নাম্বার কৌশল। এবং 3 নাম্বার কৌশলে আমাদের এসে কি বলেছে, যে ইউজ কন্টেক্সচুয়াল ক্লু, অর্থাৎ প্রাসঙ্গিক সূত্রের ব্যবহার। অর্থাৎ প্রাসঙ্গিক সূত্রের ব্যবহার কি, অর্থাৎ তুমি যখন একটা বিষয় সম্পর্কে পড়তে যাবে, তখন ওই শব্দ সম্পর্কে যখন বুঝতে পারবে না, তখন তোমাকে ওইটার বোঝার জন্য তোমাকে ওইটার সংজ্ঞা পড়তে হবে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, উদাহরণ, এই যে ইত্যাদি বিষয়গুলো মাধ্যমে
তুমি ওই বিষয়টাকে আস্তে আস্তে যে বোঝার ধারণা তৈরি হবে, সেটাই হচ্ছে কন্টেক্সচুয়াল ক্লু, অর্থাৎ প্রাসঙ্গিক যে সূত্র। তো আমরা প্যাসেজটা পড়ার মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হবে। কন্টেক্সচুয়াল ক্লু, প্রাসঙ্গিক সূত্র আর দ্য ওয়ার্ডস, ওই শব্দগুলো অর সেন্টেন্সেস, ওই বাক্যগুলো ফাউন্ড উইদিন দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ যেগুলো প্যারাগ্রাফের মধ্যে পাওয়া যায়, অর অথবা প্যাসেজের মধ্যে, টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড, তোমাকে বুঝতে সহায়তা করবে, দ্য মিনিং, অর্থ, অফ দ্য ওয়ার্ডস, শব্দগুলোর, অর টেক্সট বেটার, অথবা টেক্সটকে ভালোভাবে বুঝতে তোমাকে সাহায্য করবে। ইফ ইউ লুক ক্লোজলি, তুমি যদি এটাকে একদম ঘনিষ্ঠভাবে নিকট থেকে বিষয়টাকে লক্ষ্য করো, ইউ উইল ফাইন্ড ডিফিনেশনস, তুমি এখানে সংজ্ঞা খুঁজে পাবে, স্যানোনিমস খুঁজে পাবে, মানে সমার্থক খুঁজে পাবে, অ্যান্টোনিমস বিপরীত শব্দ খুঁজে পাবে, অর এক্সাম্পল অথবা উদাহরণ খুঁজে পাবে, অফ দা আননোন ওয়ার্ডস, ওই অজানা শব্দের, টপিক ওই বিষয়, ইন দা টেক্সটে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন দা ফলোইং টেক্সট, নিচের টেক্সটে, সাপোজ মনে করো, দা ওয়ার্ড, একটা শব্দ দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যারোগেন্ট, অর্থাৎ অ্যারোগেন্ট একটি শব্দ দেওয়া আছে। সো এখন তোমার কাছে অ্যারোগেন্ট শব্দটা টোটালি নতুন, যে অ্যারোগেন্ট শব্দ তুমি তো এখন ডিকশনারিতে সার্চ দেবে অ্যারোগেন্ট শব্দের অর্থ কি। কিন্তু তুমি যদি এই ডিকশনারিতে সার্চ না দিয়ে বলো যে ঠিক আছে আমি অ্যারোগেন্ট শব্দটা ডিকশনারিতে সার্চ দিব না, অ্যারোগেন্ট শব্দ দিয়ে তুমি আমাকে একটা বাক্য তৈরি করে দাও, দেখি আমি অ্যারোগেন্ট শব্দটা বুঝতে পারি কিনা। তো তারপরে কি বলছে, ইজ এ নিউ ওয়ার্ড টু ইউ, তোমার কাছে একটা নতুন শব্দ। বাই ইউজিং কন্টেক্সচুয়াল ক্লু, তুমি প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ এই শব্দের অর্থ তুমি বুঝতে পারবে। সো তোমার জন্য এরকম একটা দেওয়া হলো, যে একটা বাক্য দেওয়া হচ্ছে, দেখো তুমি বাক্যের মাধ্যমে তুমি বুঝতে পারো কিনা অ্যারোগেন্ট শব্দের অর্থটা কি। আসিফ সেড টু মি, আসিফ আমাকে বলল, মাই কাজিন ইজ সো অ্যারোগেন্ট, আমার কাজিন খুবই অ্যারোগেন্ট। হি অলওয়েজ থিংস, সে সবসময় ভাবে, হি ইজ মোর ইম্পর্টেন্ট, সে অনেক গুরুত্বপূর্ণ, দেন এনি অফ হিজ কাজিনস, তার মানে অন্য কাজিনদের তুলনায় সে অনেক বেশি ইম্পর্টেন্ট, এই কথাটাই সে সবসময় ভাবে। এখন তুমি কি গেস করতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি কি এখন বুঝতে পারছো অ্যারোগেন্ট শব্দের অর্থটা তাহলে আসলে কি দাঁড়াচ্ছে? আবার বলছি আমি, যে তোমার যে কাজিন চাচাতো ভাই বোন আছে, তার মধ্যে একজন যে নিজেকে অনেক বেশি গুরুত্ব দেয় তোমাদের সবার থেকে বেশি, অর্থাৎ আমাদের সবার থেকে যখন আমার কোনো এক চাচাতো ভাই বোন তার নিজের ব্যাপারটাকে বেশি প্রাধান্য দেয়, তখন আমরা তাকে কি বলবো, সেলফিশ টাইপের, অথবা আমরা বলবো সে অহংকারী, এরকম কিছু একটা, যে সে মিশুক না, অন্যরকম ব্যাপার একটা। সো অ্যারোগেন্ট শব্দ দ্বারা তাহলে আমাদের মনের মধ্যে কি একটা প্রশ্ন উঠে আসতেছে, যে সে হচ্ছে সেলফিশ টাইপের, সে অন্যরকম অহংকারী, আহ, সে সবার মতো একরকম না, নিজেকে অনেক দাম্ভিক টাইপের মনে করে। সো অ্যারোগেন্ট শব্দের মাধ্যমে আমরা কিন্তু এই কথাগুলো এখন বুঝতে পারতেছি। সো অ্যারোগেন্ট শব্দের অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে নাও, এখন ক্যান ইউ গেস, তুমি অনুমান করতে পারছো, দ্য মিনিং, অর্থ, অফ দ্য ওয়ার্ড অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট শব্দের অর্থ কি তুমি অনুমান করতে পারছো, ইউজিং কন্টেক্সচুয়াল ক্লু, অর্থাৎ এই প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করে। ইউর অ্যান্সার মেবি, তোমার উত্তর হলো সম্ভবত, অ্যারোগেন্ট ইজ এ ব্যাড অর নেগেটিভ কোয়ালিটি, অ্যারোগেন্ট হলো একটি খারাপ অথবা নেতিবাচক ধারণা। হ্যাঁ, যেহেতু আসিফ কাজিন অলওয়েজ থিঙ্ক, আসিফের কাজিন সব সময় চিন্তা করে, হিমসেলফ, নিজেকে, বেটার দেন আদার্স কাজিন, অন্যান্য কাজিনের তুলনায় সে নিজেকে অনেক বেটার মনে করে। সো আমরা তাকে বলতে পারি সে অহংকারী। সো অ্যারোগেন্ট শব্দের অর্থটা হলো কি, অহংকারী। অথবা ইউ ক্যান সে, তুমি বলতে পারো, অ্যারোগেন্ট মিনস, অ্যারোগেন্ট বলতে বোঝায় সামওয়ান হু থিংস অফ হিমসেলফ মোর ইম্পর্টেন্ট দেন আদার্স, অথবা তুমি বলতে পারো অ্যারোগেন্ট শব্দের অর্থটা হলো যে কেউ একজন অন্যদের তুলনায় নিজেকে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করে, সেই হচ্ছে অ্যারোগেন্ট বা অহংকারী। সো সুতরাং ইউজিং কন্টেক্সচুয়াল ক্লু, প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করে, ইজ এ ভেরি ইফেক্টিভ টেকনিক, একটি খুবই কার্যকরী একটা কৌশল, টু আন্ডারস্ট্যান্ড একটি টেক্সট ভালোভাবে বোঝার জন্য। অ্যাগেন পুনরায়, দেয়ার আর টু টাইপ অফ রিডিং টেকনিক, এটা ছাড়াও আরো দুটি কৌশল আছে রিডিং করার, যার মাধ্যমে তুমি আরো সহজভাবে একটা প্যাসেজকে বা টেক্সটে বুঝতে পারবে। তার মধ্যে একটা হচ্ছে স্ক্রিমিং, আর একটা হচ্ছে স্ক্যানিং। এখন স্ক্রিমিং কি সে বিষয়টা আমরা দেখবো, এবং স্ক্যানিং কি সেটা বিষয়টা আমরা দেখবো। তো প্রথমে আমরা দেখবো স্কিমিং সম্পর্কে। তো স্কিমিং ইজ এ রিডিং, স্কিমিং হলো একটি রিডিং সামথিং, কোনো বিষয় নিয়ে রিডিং করা কুইকলি, তাড়াতাড়ি,
টু গেট এ জেনারেল আইডিয়া, একটা সাধারণ ধারণা বা প্রাথমিক ধারণা পাওয়া অ্যাবাউট দ্য টপিক সম্পর্কে। অর্থাৎ আমরা একটা টেক্সট যখন পড়ি, জাস্ট রিডিং পড়ে যাচ্ছি, সেটা আমরা কিছুই বুঝতেছি না, সেটাই হচ্ছে স্কিমিং। আর স্ক্যানিং কি, অন দা আদার হ্যান্ড, অপর দিকে স্ক্যানিং ইজ টু গেট স্পেসিফিক ডিটেলস, অর্থাৎ ওই টপিক সম্পর্কে তোমার বিস্তারিত জানা, সেটাই হচ্ছে স্ক্যানিং। আমি আবার একটু উদাহরণ দিচ্ছি। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা যদি একটা টেক্সটকে, একটা প্যাসেজকে না বুঝতে পারি, তাহলে আমাদের উচিত হচ্ছে ওই টেক্সটটা প্রথমে একবার পড়া, দ্বিতীয়বার পড়া, তৃতীয়বার পড়া এবং বারবার পড়া। তাহলে প্রথমবার যখন তুমি পড়তেছিলা তখন কিন্তু তুমি কিছুই বুঝতে পারোনি না। তো তুমি যখন ওই প্যাসেজটি রিডিং করার পর তুমি কিছুই বুঝতে পারোনি, সো এটা হচ্ছে স্কিমিং। জাস্ট তুমি রিডিং পড়ে গেলে কিছুই বুঝোনি, এটাই হলো স্কিমিং। বাট রিডিং পড়েছো, বুঝোনি, পড়েছো, সেটাই হচ্ছে স্কিমিং। আর স্ক্যানিং হলো যখন তুমি 3 বার 4 বার 5 বার পড়ার পর ওই প্যাসেজটা বা টেক্সটটা তুমি 50% 60% বুঝে ফেলেছো, বা ওই প্যাসেজটা সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন হয়ে গেছে, তখন এটা হচ্ছে স্ক্যানিং। অর্থাৎ ওটাও তোমার শেষ, ওই টপিকটা তুমি সম্পূর্ণ বুঝে ফেলেছো, সেটা হচ্ছে স্ক্যানিং। তাহলে স্ক্রিমিং মানে হচ্ছে, সংক্ষেপে বলছি, স্কিমিং মানে হচ্ছে কোনো কিছু না বুঝে পড়া, আর স্ক্যানিং মানে হচ্ছে ওই উক্ত টপিক সম্পর্কে একদম বুঝে তোমার শেষ করে ফেলা, এই আর কি। তারপরে কি বলেছে, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, when you read a newspaper, যখন তুমি একটি খবরের কাগজ পড়বে, ইউ জাস্ট রিড দা হেডলাইন, তুমি শুধু হেডলাইন পড়বে আর উল্টাবে, অফ দা নিউজ পেপার, খবরের কাগজে, টু গেট অ্যান আইডিয়া, একটা ধারণা পাওয়ার জন্য যে আজকে খবরে কি কি আছে, আর দেখি একটু উল্টে পাল্টে দেখি আজকের খবরে কি কি নিউজ দিয়েছে। সো একটা নিউজের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, তো তুমি এটার ভেতরে অবশ্যই পড়বে। আর দ্যাট ইজ স্কিমিং, এটাই হলো স্কিমিং, যে তুমি শুধু উল্টা পাল্টা দেখলা, সেটা হলো স্কিমিং। বাট সামটাইমস, মাঝে মাঝে, ইউ ফাইন্ড ওয়ান অর টু নিউজ আইটেম, এক অথবা দুইটি একটা নিউজ আইটেম পাবে, ইন্টারেস্টিং, মজার, অ্যান্ড ইউ রিড দোজ ইন ডিটেলস, হুইচ ইজ স্ক্যানিং। অর্থাৎ ওই রিডিংটি, ওই টেক্সটটি বা ওই ইনফরমেশনটি তোমাকে পড়ার জন্য, জানার জন্য তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে, এবং তুমি ওই তথ্যটি বা নিউজ পেপারের ওই খবরটি তুমি জানতে পারবে, যখন তুমি জানবে, সেটাই হচ্ছে স্ক্যানিং। এই ছিল হচ্ছে আমাদের টেক্সট। এই টেকনিকটা অবলম্বন করে তোমরা চেষ্টা করবা নিজেরা যাতে করে উন্নতি করতে পারো। আজ আমি এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।